বালুর ট্রাক। বালুর ট্রাক বলে আমাদেরকে লজ্জা দেওয়া হয়। কেন এই বালুর ট্রাক সরানো হলো না? আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি। মির্জা আব্বাস গোপন আওয়ামী লীগের সাথে ডিজিএফ এর সাথে গোপন আতাত করেছিল। তার ব্যাংক, ঢাকা ব্যাংককে রক্ষা করার জন্য। ঢাকা ব্যাংক যাতে ক্ষতি না হয়, বাজেয়াপ্ত না হয় এবং তার সহায় সম্পত্তি যেন ঠিক থাকে, সে বলে যে, "আমি ঠিক আছে, আমি নিষ্ক্রিয় থাকবো। আমি অসুস্থ হয়ে যাবো, আমি জেলে চলে যাবো।" বেগম খালেদা জিয়া নিজে বলেছেন এ রা রাস খালেদা জিয়া ভয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান দেবেন না? এই যে বারবার আমরা যে এই ভুলটা বারবার করছি। পক্ষান্তরে আবার কি হলো? ১-১১ র সময় সেই ২০০৫-৬ সালে মইনু আহমেদকে কিন্তু অতি যত্নে, অতি বিশ্বাসে বেগম খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দার, মেজর সাইদ ইস্কান্দার আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনার কোর্সমেট মইনু আহমেদকে খুব বিশ্বাস করে ফেনীর ছেলে, আমাদের দেশি ছেলে, তাকে কিন্তু দায়িত্ব দেয়া হয়েছিল। প্রায় অনেক বড় অফিসারকে ডিঙিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু উনি কি করেছেন? সমূলে বেইমানি করেছেন। বিএনপির সাথে, বেগম জিয়ার সাথে এবং জিয়া পরিবারের সাথে, যেখানে উনি পারিবারিক সদস্যের মতো ছিলেন, উনি কিন্তু বেইমানি করেছেন। তাই এই বেইমানি এবং বঞ্চনার এই, এই নাফরমানির ইতিহাসগুলো বলতে গেলে খুব কষ্ট লাগে। আজকেও কি কোন সম্ভাবনা নাই? আমি এ প্রসঙ্গে আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলি। আপনারা সবাই জানেন ২০১৩ সালে যখন সেই ডিসেম্বর মাসে বেগম জিয়া যখন ঘোষণা করলেন ১৪ বা ১৩, ওই যে অসহযোগ ঘোষণা করলেন উনি, অবরোধ। সারা বাংলাদেশ, মনির ভাই আমার মনে পড়ে আমরা তখন পত্রিকা চালাই, কানাডায় আছি। সারা বাংলাদেশ বিএনপির করায়ত্ত হয়ে গেছিল। অবরোধে সবাই অবরোধ করছে। শুধু ঢাকা শহর, শুধুমাত্র ঢাকা শহর। আমরা কিচ্ছু করতে পারিনি। কার জন্য করতে পারিনি? এই যে আজকে আমরা বড় কথা বলি, মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায়, কিন্তু যায় না। এই যে ঢাকা তৎকালীন বিএনপির সভাপতি মির্জা আপনার সরি সাদেক হোসেন খোকা এবং সাধারণ সম্পাদক তখন ছিলেন বোধহয় আব্দুস সালাম। আর তাদের বড় সহযোগী ছিল আমাদের ঢাকা শাহজাহানপুরের অর্ধেক মালিকানা দাবিদার মির্জা আব্বাস। তাদের কর্মকলাপ, তাদের সন্দেহজনক গতিবিধি, তাদের নিষ্ক্রিয়তার কারণে বিএনপির সেই আন্দোলন ভেস্তে যায়। একটা লোককে তারা নামাতে পারেনি, একটা লোককে তারা মোবিলাইজ করতে পারেনি। এই যে বালুর ট্রাক আজকে শোনেন আপনি, বালুর ট্রাক। বালুর ট্রাক বলে আমাদেরকে লজ্জা দেওয়া হয়। কেন এই বালুর ট্রাক সরানো হলো না? আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি। মির্জা আব্বাস গোপন আওয়ামী লীগের সাথে ডিজিএফ এর সাথে গোপন আতাত করেছিল। তার ব্যাংক, ঢাকা ব্যাংককে রক্ষা করার জন্য। ঢাকা ব্যাংক যাতে ক্ষতি না হয়, বাজেয়াপ্ত না হয় এবং তার সহায় সম্পত্তি যেন ঠিক থাকে, সে বলে যে, "আমি ঠিক আছে, আমি নিষ্ক্রিয় থাকবো। আমি অসুস্থ হয়ে যাবো, আমি জেলে চলে যাবো। আমি থাকবো না।" হায় রে বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার। আর কত রক্ত দিলে জিয়া পরিবারের ঋণ শোধ হবে? আর কত জিয়া রহমান শহীদ হলে পরে জিয়া পরিবারের ঋণ বাংলাদেশের কাছে শোধ হবে? আমি জানতে চাই জাতির কাছে। আপনি দেখেন ঘুরে ফিরে সব জিয়া পরিবার। আর ওদিকে আমাদের ইলিয়াস আলী এবং চৌধুরী আলম সহ যারা অকুতোভয় নেতা ছিল, তারা এখনো বেঁচে আছে কিনা জানি না। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক, আমি দোয়া করি। তাদেরও আত্মত্যাগ কোনদিন বিএনপি ভুলতে পারবে না। কেন জিয়া পরিবারই বারবার কষ্ট দেবে? কেন বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে ৮ বছর ৭ বছর জেলে থাকতে হয়? একটা লোকও কিন্তু ওদিন রাস্তায় নামলো না। ওদিন রাস্তায় নামলো না। শুধু শিবিরের একটা মিছিলে ওদিন গুলি করে আপনার শান্তিনগরে ২ জন শিবির ভাই শহীদ হয়। আর এখন আমরা বলি জামাত রাজাকার। আরে ভাই, বন্ধু চিনতে পারা আর শত্রু চিনতে পারা, এটা কিন্তু রাজনীতির খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। আপনি যদি বন্ধু চিনতে না পারেন, ভুল করেন, এটার জন্য আপনি ১০ বছর, ২০ বছর, ৫০ বছর আপনাকে এটার জন্য মাসুল আপনার দায় করতে হবে। এটার দায় শোধ করতে হবে। তাই তো আমরা আজকে বিএনপি করছি। আমরা কেন বন্ধু চিনতে পারি না, বন্ধু চিনতে পারিনি? আমাদের নেতাদের উপর কেন আমার শীর্ষ নেতা আস্থা রাখতে পারে না? বেগম খালেদা জিয়া নিজে বলেছেন এ খালেদা জিয়া ভয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান দেবেন না? সময় মতো আপনাদেরকে রাজপথে পাওয়া যায়নি। কিন্তু আমি ম্যাডামের সাথে অত্যন্ত শ্রদ্ধার পাত্রী। উনার সাথে আমি উনাকে একটু জানাতে চাই, "ম্যাডাম, আপনি ভুল বুঝবেন না। আপনার কর্মী, আপনার সমর্থক রাজপথ ছাড়ে নাই। কখনো ছাড়বে না। কিন্তু নেতারা যারা তাদেরকে পরিচালনা করবে, কমান্ডাররা বেইমানি করেছে। কমান্ডাররা রাত্রে ডিজিএফ এর সাথে কথা বলে
আমি এখনো বলছি এই সালাউদ্দিন আহমেদের গতিবিধি সন্দেহজনক। ৯ বছরের ইতিহাস নিয়ে এখনো দেননি কি করেছেন উনি? কোথায় ছিলেন? ওখানে বসে উনি গুম অবস্থায় প্রমোশন পেয়েছেন। আমি যদি গুম হয়ে যাই ভাই আমাকে আমার বাবা-মা, ছেলে-মেয়ে সবাই আমার জন্য কাঁদাকাটি করে, দোয়া করে। আমি বেঁচে আছি কিনা কেউ জানে না। আপনি আমাকে প্রমোশন দেন কিভাবে? তাহলে ইলিয়াস আলী কি দোষ করল? চৌধুরী আলম কি দোষ করল? তাদেরকে প্রমোশন দিলেন না কেন? ভাই লোক দেখানোর জন্য হলে দিতেন। ইলিয়াস আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করতেন বিএনপির। আমরা খুশি হতাম। আমরা জানি না ইলিয়াস আলী আজ বেঁচে আছেন কিনা। আশা তো করছি বেঁচে আছে। তাহলে উনারা কনফার্ম ইলিয়াস আলী মারা গেছে এবং উনারা কনফার্ম সারাদিন বেঁচে ছিল, ভালোভাবে ছিল। এগুলোর জবাব আজকে দিতে হবে। শোনেন এই কথাগুলি কেন বলি? কারণ বিএনপি আবার সমস্ত কিছু সুযোগ থাকার পরেও আবার ক্ষমতায় যাওয়ার পথে বাধার সৃষ্টি হয়েছে। এই বাধা কে সৃষ্টি করেছে? এনসিপি। এনসিপি বাধা সৃষ্টি করেন। এনসিপির এসব ব্যাপারে এরা বুঝেও না। আমাদের বিএনপির নেতারা বাধা সৃষ্টি করেছে। আমাদের বিএনপির নেতারা ইন্ডিয়ার সাথে আতাত করে, রয়ের সাথে আতাত করে যারা ইন্ডিয়ার পন্থী তারা এগুলা করছে। তারা তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। তাকে ভয় দেখিয়ে রেখেছে। সুব্রত বাইন-টাইন এগুলা। আরে তারেক রহমানকে সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসী ভয় করলে হবে? আমার মতো ক্ষুদ্র ব্যক্তি যদি আমি এদেরকে ভয় না পাই, বাংলাদেশ ঘুরে আসলাম। একা সব জায়গায় গেছি। সব জায়গায় গেছি আপনি জানেন। গ্রামে, গঞ্জে, ট্রেনে, বাসে চলাচল করেছি একা। ভয় তো পাইনি। পাওয়া উচিত ছিল। চট্টগ্রামে আমি কয়েকবার ফোন পেয়েছি, হুমকি পেয়েছি। কিন্তু এরা সামনে আসার সাহস পাবে না। আওয়ামী লীগের আজম নাসিরের লোক-টোক। তাহলে ওনাকে অনুরোধ করব আপনি অবিলম্বে বাংলাদেশে আসেন। সেনাবাহিনী আপনাকে পূর্ণ নিরাপত্তা দেবে। ইউনূস সরকার আপনাকে পূর্ণ নিরাপত্তা দেবে এবং দেশের জনগণ আপনাকে পূর্ণ নিরাপত্তা দেবে। আমাদের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এখনো আছে। যারা সিএসএফ যে আছে আমাদের এবং খালেদার জন্য সেটা আপনার সাথে ২৪ ঘন্টা থাকবে। জীবন দিয়ে দেবো দরকার আপনি বলেন আপনি কখন যাবেন? আমি যাবো আপনার সাথে। আমি আপনার সাথে যাবো। চাকরি-বাকরি ব্যবসা-বাণিজ্য ফেলে আমি যাবো। শুধু আপনার যেন গুলিটা আপনার গায়ে আগে না লাগে। আমার গায়ে লাগুক। এটুকু পর্যন্ত রাজি আছি। কিন্তু উনি তো আমাদের কথা শুনবেন না। উনার তো সাথে যেই চক্রটা আছে তারা তাকে ঘিরে রেখেছে এবং ঘিরে রাখবে। কিন্তু বিএনপির নেতা কর্মী যারা লক্ষ নেতাকর্মী তাদের কি হবে? তারা কি আবার অনিশ্চয়তায় থাকবে? আমাদের সামনে দিয়ে কি ক্ষমতা অন্য দল নিয়ে যাবে? কেন ভাই? কেন আমাদের এই নেতাদের বেইমানির জন্য আমাদের বারবার এই ফল হয়? আমি অবিলম্বে অনুরোধ করব দেশনায়ক তারেক রহমানকে আপনি সিচুয়েশন ইভালুয়েট করেন, যাদেরকে বেঈমান মনে হয় বহিষ্কার করেন, নতুনদেরকে দায়িত্ব দেন এবং আপনি দেশে আসেন। আপনার পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা হবে। হায়াত মউত আল্লাহর হাতে। কিন্তু আপনি দেশে এসে প্রফেসর ইউনূসের সাথে ওয়ান টু ওয়ান টেবলে মুখামুখি কথা বলে আপনি নির্বাচন কখন হবে স্থির করেন। ৩০শে মে গেল। আজকে ২ তারিখ। তখন কিন্তু যখন উনি মারা গেলেন, মারা যাওয়াটাও কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। উনারই নিযুক্ত করা, উনারই পছন্দের সেনাপ্রধান যেভাবে করে উনাকে ফ্রেম করেছে, উনার দলকে এবং উনাকে প্ল্যান করে আ বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে উনাকে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে উনি চট্টগ্রাম গিয়েছেন, উনার বিভিন্ন রকমের কোন্দল দলের ভিতরে সৃষ্টি করেছেন নেতাদের মধ্যে। এবং উনি মারা যাওয়ার পরে আমরা এক আশ্চর্য দৃশ্য দেখলাম যে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার অত্যন্ত বয়োবৃদ্ধ ছিলেন। উনি বিএনপি করতেন বাট উনি অনেক বয়স অনেক বেশি ছিল। উনি কিন্তু জিয়া রহমানের একনিষ্ঠ একজন সহযোগী ছিলেন। উনার নির্বাচনটা যেটা হয়েছিল ৮১ সালে আমরা সেটাতে অংশগ্রহণ করেছি, কাজ করেছি ছাত্রদলের কর্মী হিসাবে। উনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এবং জনগণ জিয়া রহমানকে যে সমর্থন দিয়েছে সেটা তাকেও দিয়েছে। কিন্তু উনি কিন্তু টিকতে পারেননি। কারণ সে তৎকালীন সেনাপ্রধান এরশাদের তৎপরতা, অপতৎপরতা এবং বিএনপির বেশ কিছু নেতা তখন তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে অনেকের নিষ্ক্রিয়তা, অনেকের মানে খুব সন্দেহজনক গতিবিধি কিন্তু তখন লক্ষ্য করা গিয়েছিল। যার ফলে ২৪শে মার্চ ১৯৮২ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। এই তখনই দেখা গেল মানুষের চেহারা। এই সামরিক অভ্যুত্থানের পরে বিএনপির বড় নেতারা সেই মওদুদ আহমেদ থেকে শুরু করে আব্দুল মতিন চৌধুরী, মোর্শেদ খান লাইন ধরে এর সাথে জয়েন করল। বেগম জিয়া একা পড়ে গেলেন। সাথে কিছু তরুণ নেতা উনি ছিল। উনি কিন্তু তখন কিন্তু বিএনপির হাল ধরেছেন। কিন্তু কোন ক্ষমতা নাই। কোন নেতা নাই, কোন বড় নেতা নাই। এই নেতাগুলো ৯ বছর এরশাদের মন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদ হয়েছেন ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত ছিল।
তারপরেও কিন্তু আবার বেগম জিয়া তাদেরকে আবার দলে স্থান দিয়েছেন। মন্ত্রীর মর্যাদা দিয়েছেন। আ আ আইনমন্ত্রীর মর্যাদা দিয়েছেন মওদুদ আহমদকে। এই যে আমরা যে বারবার আমাদের সাথে বেইমানি যারা করে তাদেরকে আবার আমরা কেন নেই? এই আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান ৫ বার বহিষ্কৃত হয়েছে বিএনপি থেকে। এবং দলের বিরুদ্ধে, চেয়ারপারসনের বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নামে আজে-বাজে কথা সব জায়গায় বলা, অশালীন কথাবার্তা বলা, অপমান করা। উনি এখনো বলে যাচ্ছেন, এখনো অনেক টক শোতে উনাকে বিএনপির এমপি বা বিএনপির নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়, এটা ভুল। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা দিতে পারেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা। কারণ তার মতামত, তার বক্তব্য বিএনপির বক্তব্য না।